সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 আয়োজিত সংসদীয় বিতর্কের আয়োজন যুক্তিতর্ক বাংলাদেশ, সৌজন্যে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, পাওয়ার্ড বাই বিএসবি। সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন। সারা বাংলাদেশ থেকে 52টি বিশ্ববিদ্যালয় পর্যায়ে দল নিয়ে আমাদের আয়োজন শুরু হয়েছিল, আর আজকের এই পর্যায়ে আমরা পৌঁছে গেছি শেষ 16তে। আজকের এই বিতর্কের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছি আমি, মোহাম্মদ সানাউল হক হিমেল, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আমাদের সাথে বিশেষ বিচারক হিসেবে রয়েছেন মঞ্জুরুল হাসান বুলবুল, প্রধান সম্পাদক 21 টেলিভিশন, এবং এছাড়াও আরও 3 জন বিচারক আমাদের সাথে আজকে দায়িত্ব পালন করবেন, এবং তারা হলেন ডক্টর ফারজানা নুসরাত তানিয়া, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ ডিবেট ফেডারেশন, সাইফুদ্দিন, সহসভাপতি বাংলাদেশ ডিবেট ফেডারেশন, এবং জিহাদ আল মেহেদি, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ডিবেট ফেডারেশন। আজকের এই সংসদে যে প্রস্তাবটি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে এই সংসদ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করবে। আসনে পর্যায়ে পরিচিত হয়নি আজকের সংসদের বিতার্কিকদের সাথে। আমার ডান দিকে রয়েছে সরকারি দল হিসাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমি মোহাম্মদ মোবাশির কালাম, সৈয়দ নওরোজ হোসেন রমিন, চৌধুরী আমির হামজা, এবং আমার ডান দিকে রয়েছে বিরোধী দল হিসাবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, জালাল মোহাম্মদ আশফাক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাইম মাহমুদ। আমরা বিতর্ক শুরু করব, তবে তার আগে খুব সংক্ষেপে আজকের বিশেষ বিচারকের কাছ থেকে বিতার্কিকদের উদ্দেশ্যে কিছু শুনব। ধন্যবাদ সম্মানিত স্পিকার, তার্কিকবৃন্দ। আজ থেকে 45 বছর আগে বিতর্কটি তখনই শুরু হয়েছিল যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে কি হবে না এই নিয়ে যখন আইন প্রণয়নের কথা হয়েছিল, তখন এর পক্ষে এবং বিপক্ষে অসংখ্য মতামত ছিল। আমি সেই পক্ষ বিপক্ষের কোনো মতামতই তুলে ধরছি না, কারণ আমরা আজকের 45 বছরের পরের তরুণরা কীভাবে সেটি ভাবে সেটি দেখতে চাই। আমরা আশা করতে চাই যে আজকের 45 বছর আগে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে আশা, যে স্বপ্ন নিয়ে আইনটি করেছিলেন, এখনকার পরে প্রায় 4.5 দশক পরে আমাদের তরুণ এটি নিয়ে কী ভাবেন, এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করি। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চলে যাচ্ছি সংসদের অধিবেশনে। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাচ্ছি প্রস্তাবটি উত্থাপনের জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, 90 পরবর্তী সময়ে সেনা শাসনকে প্রতিহত করে যখন আমরা সংসদীয় গণতন্ত্রে প্রবেশ করলাম, তখন থেকে গৌরবময় শিক্ষক রাজনীতির ইতিহাস ম্লান হচ্ছে। 90 পরবর্তী সময় থেকে 2018 সাল পর্যন্ত আজকে যদি আমরা এসে দেখি, বছরের পর বছর শিক্ষক রাজনীতি ক্রমাগত কলুষিত হচ্ছে। মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক রাজনীতি এটি আসলে মানুষকে 3টি লেয়ারে হয়। প্রথমটি মাননীয় স্পিকার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে অভ্যন্তরীণ রাজনীতি, যেটি হচ্ছে মাননীয় স্পিকার একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক করেন বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য, এক্সট্রা কিছু সুযোগ সুবিধা ভোগ করার জন্য। মাননীয় স্পিকার, দ্বিতীয় যে লেয়ারটি সেটা হচ্ছে মাননীয় স্পিকার স্থানীয় রাজনীতি। স্থানীয় যে সকল রাজনৈতিক নেতা আছে তার ছায়াতলে থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য হচ্ছে একজন শিক্ষক স্থানীয় রাজনীতিতে যুক্ত হন। মাননীয় স্পিকার, তৃতীয় লেয়ারটি হচ্ছে মাননীয় স্পিকার জাতীয় পর্যায়ে রাজনীতি। মাননীয় স্পিকার, যেটি হচ্ছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিসি কিংবা ইউজিসি মেম্বার হওয়ার আশায় জাতীয় পর্যায়ে একটি রাজনীতিতে অংশগ্রহণ করেন। মাননীয় স্পিকার, আমরা যাচ্ছি এই 3 লেয়ারের সকল ধরনের রাজনীতি থেকে একজন শিক্ষক হচ্ছে নিষিদ্ধ করা হবে। তাই নিষিদ্ধ শব্দটি থেকে আমরা চাচ্ছি একজন শিক্ষককে এই 3 ধরনের রাজনীতি থেকে আমরা দূরে সরিয়ে রাখবো। মাননীয় স্পিকার, তো মাননীয় স্পিকার চলে যাচ্ছি আজকের প্রেক্ষাপটে। মাননীয় স্পিকার, কেন আমরা 90 দশকের পরবর্তী সময় নিয়ে কথা বলবো? মাননীয় স্পিকার, আজকে যদি আমরা 70-80 দশকের রাজনীতির কথা দেখি, 70-80 দশকে শিক্ষকরা যেই গোল নিয়ে রাজনীতি করতো, তারা হচ্ছে দেশের একটি ইম্পর্টেন্ট কোনো ইস্যু নিয়ে কোনো একটা মুভমেন্টে তারা হচ্ছে তাদের মতামত তুলে ধরতো। কিন্তু আমরা যদি 90 দশকের পরবর্তী সময় রাজনীতিতে এসে দাঁড়াই, তাহলে আমরা দেখতে পাবো তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর ভিত্তির রাজনীতি করছে, যার মাধ্যমে তারা নিজস্ব স্বার্থ হাসিল করছে। মাননীয় স্পিকার, তাই আজকে আমরা 70-80 দশকের যেই রাজনীতি, 70-80 দশকের শিক্ষকদের যে রাজনৈতিক প্রেক্ষাপট, ওটির সাথে কোনোভাবেই আজকে 90 দশকের পরবর্তী সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটকে মাননীয় স্পিকার আমরা গুলিয়ে ফেলবো না। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার যদি আমরা এই যে রাজনীতি থেকে মাননীয় স্পিকার শিক্ষকদেরকে দূরে সরিয়ে ফেলার কথা বলছি, এক্ষেত্রে এসে মাননীয় স্পিকার তাহলে পরবর্তী ব্যাপারটি কি হবে যে উত্থাপন করুন। আমরা আমাদের ভাষা আন্দোলন দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, ওই ধরনের কি কোনো পরিস্থিতি 90-এর পরবর্তীতে আমরা দেখতে পেরেছি সেই ক্রিটিক্যাল মোমেন্টে? ধন্যবাদ বিরোধী। আমার প্রশ্নটি বুঝতে পারি। আপনার প্রশ্নটি হচ্ছে যে পরবর্তী সময় যখন এই সকল মুভমেন্ট আসবে তখন শিক্ষকরা আসলে কি ভূমিকা নেবে? মাননীয় স্পিকার, ওই ব্যাপারটি নিয়ে মাননীয় স্পিকার আমরা কথা বলবো। তখন হচ্ছে শিক্ষকরা, মাননীয় স্পিকার, আমরা শিক্ষকদেরকে একটি ইকুয়াল একটা জায়গায় নিয়ে যাচ্ছি, নিউট্রাল একটা জায়গায়, সে যেখানে হচ্ছে আমাদেরকে ওই জায়গা থেকে আমাদের দেশের জন্য কাজ করতে পারবে। সে যদি ওই জায়গা থেকে গিয়ে কাজ করতে চাইতো, তাহলে আমরা চিন্তা করতাম যে একজন রাজনৈতিক নেতা এসে কাজ করছে। কিন্তু এখন আমরা কি চিন্তা করবো যে একজন এলিট ব্যক্তি এসে হচ্ছে আমাদের এই ইস্যুটি নিয়ে কাজ করে যাচ্ছে। মাননীয় স্পিকার, এই ব্যাপারে মাননীয় স্পিকার, আজকে যদি আমরা চিন্তা করি যে
যখন আমরা হচ্ছে এই শিক্ষকদের রাজনীতি থেকে দূরে সরে রাখবো, তখন হচ্ছে মানুষ স্পিকার আমাদের মানুষ স্পিকার পলিসিটা কি হবে মানুষ স্পিকার, আমরা হচ্ছে শিক্ষকত্বের যোগ্যতা একটা প্রতিযোগিতা হবে মানুষ স্পিকার। আমাদের আলটিমেট গোল হচ্ছে মানুষ স্পিকার যে শিক্ষার মানোন্নয়ন হবে মানুষ স্পিকার, শিক্ষকদের মানুষ স্পিকার সম্পূর্ণ যে এক্সপার্টিস ওইটা আমরা হচ্ছে ইউজ করবো মানুষ স্পিকার। আজকে আমরা দুইটি ক্ষেত্র নিয়ে কথা বলবো মানুষ স্পিকার, যে কেন করবো এবং করলে কি হবে মানুষ স্পিকার। প্রথমটি হচ্ছে মানুষ বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা রাজনীতি করার কারণে যে সকল সমস্যা হচ্ছে মানুষ স্পিকার, ওই সমস্যাগুলো দেখে যাবে, এবং দ্বিতীয়ত মানুষ স্পিকার এটা সরিয়ে দিলে মানুষ স্পিকার যে আউটকামগুলো কিভাবে ভালো হবে মানুষ স্পিকার সেটি দেখাবো মানুষ স্পিকার। ধন্যবাদ মানুষ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতার কাছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ ফ্লোর দেওয়ার জন্য। সরকার দল আজকে যে প্রস্তাবটি উত্থাপন করেছে, এই সংসদ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করবে। তাদের এরকম একটা যুক্তি ছিল যে আমরা আমাদের ভাষা আন্দোলনের সময় বা মুক্তিযুদ্ধের সময় শিক্ষকদের অনেক অবদান দেখেছি, 90-এর পরবর্তীতে শিক্ষকদের সেই অবদানটি নেই। তাদের দেখানোর কথা ছিল আজকে কি কি সমস্যা হচ্ছে, কি কি সমস্যার জন্য এই প্রবলেমগুলো আছে, যেটি প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা কোনো কিছুই পাইনি। এখন কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা আপনাকে এমন একটা সিনারিও দেখাবো যেই সিনারিওতে শিক্ষক রাজনীতি আছে এবং যেই সিনারিওতে শিক্ষক রাজনীতি নেই, কোনটা আপনার জন্য বেটার আউটপুট দেবে। আমাদের প্রথম আর্গুমেন্টটি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে সুষ্ঠু গণতন্ত্র চর্চায় এই শিক্ষক রাজনীতিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কিভাবে? কারণ শিক্ষকরা আমাদের দেশের সবচেয়ে মেধাবী একটা হচ্ছে এলিট সোসাইটি, যারা কিনা হচ্ছে গণতন্ত্রের কোন দিকটা ভালো হচ্ছে, কোন দিকটা খারাপ হচ্ছে, এই মত প্রকাশের জায়গাটি সরাসরিভাবে রাখে। কোনো শিক্ষক যদি কোনো দলের অন্তর্ভুক্ত হয়, ওই দলের মত বিনিময় সভায় বা ওই দলের পলিসি মেকিং এর ক্ষেত্রে এই শিক্ষক তার গণতান্ত্রিক অধিকারটি এবং ওই রাজনীতি করার সুবাদে সে ওইখানে প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করতে পারবে, যেটি কিনা আমাদের রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এই সম্বন্ধে তাদের কাছে আজকে কোনো বিষয়টি ছিল না। 2 নাম্বার কথা, আমি শিক্ষক রাজনীতি বন্ধ করে দিলাম, কিন্তু আমাদের যে 27টি বিশ্ববিদ্যালয় আছে তাদের তো ছাত্র রাজনীতিগুলো চালু রয়েছে। এই ক্ষেত্রে আমার পলিসিটা কি হবে? সেই ক্ষেত্রে আমি যদি শিক্ষক রাজনীতি শুধুমাত্র বন্ধ করে দেই, আমার শুধুমাত্র ছাত্র রাজনীতিগুলো চলে, তাহলে ছাত্র রাজনীতির যে তাদেরকে একটা শিক্ষকরা যে গাইডলাইন দেওয়ার যে জায়গাটি, সেটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে। অর্থাৎ এই শিক্ষকদের ছায়ায় তারা একটি ভালো পথে বা গণতান্ত্রিক চর্চার পথে যে রাজনীতির জায়গাটি, সেটি আস্তে আস্তে হারবে। 2, ছাত্ররা হচ্ছে অনেক দাবি দাওয়া করতে থাকে বা অনেক দাবি দেওয়া শিক্ষকদের সাথে থাকে। যখন এই শিক্ষকরা তারা রাজনৈতিক চর্চার বাইরে থাকবে, তখন তাদের দাবি দাওয়াগুলো রাজনৈতিকভাবে কিভাবে তারা সলভ করতে পারে, সেই চর্চার থেকে যখন দূরে থাকবে, এই বিষয়গুলো আমাদের প্রবলেমেটিক। 3 নাম্বার আর্গুমেন্টটি হচ্ছে গিয়ে শিক্ষকদের অবদান আমরা অনেক সময় দেখেছি। আমরা দেখেছি আমাদের 48-এর ভাষা আন্দোলনের সূচনা থেকে, 52-তে দেখেছি, 54-র আমরা যুক্ত ফ্রন্টে দেখেছি, 62-র ভাষা আন্দোলনে দেখেছি, এবং তার পরবর্তীতে আমাদের বিশেষ কিছু সমস্যা, এই যে ছাত্র আমাদের যে নিরাপদ সড়ক আন্দোলন দেখেছি, তারপরে 111-এর সময় দেখেছি। এই অবদানের গুলোর মধ্যেও কিন্তু শিক্ষকরা কিন্তু ফ্রন্ট লাইনে এসে কথা বলে। তাদের এই কথা বলাগুলো কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের একটি কথা বলার চেষ্টা করেছেন, ইকুয়াল জায়গা বা নিউট্রাল জায়গা থেকে তারা নাকি কথা বলবে। কিন্তু আপনি শিক্ষকদের যখন রাজনীতির বাইরে দিয়ে আসেন, তখন কিন্তু শিক্ষকদের মধ্যে ওই রাজনৈতিক চর্চাটা সেভাবে গড়ে ওঠে না। আমরা চাই এই রাজনৈতিক চর্চাটা রাজনীতির মধ্যেই চলুক। তাই আমরা মনে করি আসলে শিক্ষক রাজনীতির প্রয়োজন আছে, এটা আমার গণতন্ত্রের জন্য উপকার দিবে। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে আমরা সরকার দলের মাননীয় মন্ত্রীর কাছে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। দেখুন, একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক একজন ছাত্রের এমন একটা পর্যায়ে আসে যে সেখানে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন? একজন শিক্ষক যখন ছাত্রকে যে কথাটি বলবেন সারা জীবনের জন্য, সেই ছাত্রের জীবনটিকে তিনি শেপ দিয়ে দিবেন। 2, ছাত্রটির কাছে শিক্ষক তার সবচেয়ে বড় আইডল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সুতরাং ছাত্রটি সবসময় চাইবে শিক্ষককে সন্তুষ্ট করার জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে যে শিক্ষকটি ক্লাসরুমে আসছেন, তিনি কি শিক্ষক নাকি রাজনৈতিক একজন দলের রিপ্রেজেন্টেটিভ, আমাকে সেটা দেখতে হবে। দুঃখজনক হলো সত্য, বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি একজন রাজনৈতিক রিপ্রেজেন্টেটিভ। কেন? দেখুন, একজন শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সিন্ডিকেটে পদপ্রার্থী, বিভিন্ন পোস্টে যাওয়া থেকে শুরু করে সকল জায়গায় আজকে রাজনৈতিক ছত্রছায়া দরকার, এবং এটা মাস্ট হয়ে দাঁড়িয়েছে। সুতরাং দ্বিতীয়ত, আজকে দেখুন, একজন শিক্ষক যখন লোকাল রাজনীতি করেন বা আজকে জাতীয় পর্যায়ে রাজনীতি করেন, তিনি তার ক্ষমতাটি সরাসরি বিশ্ববিদ্যালয়ে পাচ্ছেন। সুতরাং আজকে বিশ্ববিদ্যালয় এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখানে রাজনৈতিক দলগুলো তাদের ইনফ্লুয়েন্সটি বিশ্ববিদ্যালয়ে দিচ্ছেন, টিচারদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে একটি হাত করে নিয়ে পরিকল্পনা হচ্ছে। সুতরাং কারণ যে দলের আইডিওলজি যে বিশ্ববিদ্যালয়ের টিচারদের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারবেন, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভবিষ্যৎ প্রজন্ম তাদের হাতে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ক্ষতি রেখেছে, যারা আজকে তিনি তারা ধরতে পারছেন। দেখুন, তাদের প্রথম দাবি, তারা ভাবছেন যে শিক্ষকেরা মুক্ত চিন্তা করবেন। সমস্যাটি হচ্ছে যে আজকে যখন আমাদের কালচারটি এইটি
যে আজকে ঢুকরা থেকে শুরু করে আমার পদোন্নতি সব জায়গায় রাজনৈতিক ছত্রছায়া লাগবে, শিক্ষকেরা মুক্ত চিন্তা নিউট্রাল পয়েন্ট থেকে চিন্তা না করে তারা দলের পার্সপেক্টিভে চিন্তা করছে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনি কখনো ভাবতে পারেন না যে শিক্ষকেরা তাদের প্রধান দায়িত্ব পালন করছে। দেখুন হার্মটি কী হচ্ছে, প্রথম হার্ম সেটি হচ্ছে যে আজকে যে শিক্ষকেরা তাদের সমস্ত কনসেন্ট্রেশন যাচ্ছে রাজনৈতিক লেজুরবৃত্তি করার জন্য। আজকে শিক্ষক তার শিক্ষা একটু করে নিচ্ছে, শিক্ষক শিক্ষা রুমে তার সমস্ত প্রিপারেশন নিয়ে শিক্ষার্থীকে ক্লাস নিতে পারছে না। দুই, আজকে যেহেতু শিক্ষার্থীর কাছে আইডল শিক্ষক, শিক্ষার্থী শিখছে যে দেশের স্টেকে চিন্তা না করে দলের পার্সপেক্টিভে চিন্তা করাটা রাইট। কারণ একটা দল যে পার্সপেক্টিভে দেশের ভবিষ্যৎ চিন্তা করতে সেটি ঠিক নাও হতে পারে। এবং তারা আরও শিখছে যে আজকে তারা শিক্ষককে যদি সন্তুষ্ট করার একটি মানসিকতা থাকে, এটা খুবই স্বাভাবিক। আজকে শিক্ষার্থী সরাসরি শিক্ষকের মদদর্শী হয়ে যায়। আজকে যেহেতু শিক্ষকেরা তার দলের লেজুরবৃত্তি করে, শিক্ষকদের টেন্ডেন্সি থাকবে যে আজকে শিক্ষার্থীদেরকে যে সকল শিক্ষার্থী তাদের দল আছে তাদেরকে ফেভার করা। এই যে এতগুলি সমস্যা, এটি কারণটা কি? কারণটি হলো যে বাংলাদেশের কালচারটি এমন হয়ে দাঁড়িয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গেলে দলের লেজুরবৃত্তি করতে হবে। আর যতদিন পর্যন্ত এই কালচারটি থাকছে, আমার শিক্ষার্থী শিক্ষকদেরকে সঠিক গুণগত মান দিতে পারছি না। জি, প্রশ্নটি হচ্ছে, আমি যদি শিক্ষক রাজনীতি বন্ধ করে দেই, তারপরেও কি এই ধরনের রাজনৈতিক প্রভাবপত্র তারা শিক্ষকরা কি থাকতে পারবে কি পারবে না? কারণ আমি এখন দেখাচ্ছি যে আপনাকে যদি একটি দেশের একটি আমাদের বিশ্ববিদ্যালয়ে একটি একাডেমিক পরিস্থিতি ভালো করতে চাই, এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি বাদ দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। কেন নেই? দেখুন, আমরা বিশেষ করে শিক্ষকরা বুদ্ধিজীবী, এটি তাদের সবচেয়ে বড় গুণ। কিন্তু বুদ্ধিজীবীর প্রধান দায়িত্ব হলো যে দেশের কোনো নিউট্রাল দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে, দলের পার্সপেক্টিভে না। কিন্তু যেখানে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতি লেজুরবৃত্তি ছাড়া অন্য কিছু হয়ে দাঁড়ায়নি, সেখানে শিক্ষকেরা দলের পার্সপেক্টিভে চিন্তা করছে, আপনার সুতরাং নিউট্রাল পার্সপেক্টিভে চিন্তা করতে পারছে না। এই অবস্থাতে তারা আজকে যে 52 যে পরবর্তী যে অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এ পর্যায়ে আমরা চলে যাব মাননীয় বিরোধী দলীয় উপনেতার কাছে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকের রাজনীতি নিষিদ্ধ করবে। মাননীয় স্পিকার, এখানে সরকারি দলের একটি বড় ভুল হচ্ছে, তারা আজকে মনে করছেন যে আমি যদি আজকে শিক্ষকদের রাজনীতি করাটা বন্ধ করে দিই, তাহলে তাদের সেই চিন্তাধারা করাগুলো বন্ধ হয়ে যাবে। মাননীয় স্পিকার, এই ধরনের একটি আবছায়া ধারণা নিয়ে আপনাকে বড় হলে হবে না। মাননীয় স্পিকার, আপনি যদি আজকে রাজনীতি বন্ধ করে দেন, তাহলে এই আইডিওলজিগুলো তারা প্রিচ করবে যে কোনোভাবে, কারণ তারা ক্লাসে যাচ্ছেই এবং ক্লাসে গিয়ে ছাত্রদের সঙ্গে তাদের কন্ট্রাডিকশন হচ্ছেই। এখন যেটি হবে মাননীয় স্পিকার, এখানে একটি অপ্রকাশ্য রাজনীতির জায়গা তৈরি হবে। অর্থাৎ আপনি একটি প্রকাশ্য রাজনীতি করতে দিলে প্রত্যেকটি আইডিওলজি বা আদর্শ আপনার সামনে চলে আসে, এবং সামনে চলে আসার মজাটি হচ্ছে এই জায়গায় তখন বিচার বিবেচনা হয় যেটি সঠিক না ভুল, এবং গণমানুষের রায় যখন এই জায়গাটাতে কাজ করে এবং ছাত্রদের মুভমেন্ট যখন কাজ করে, তখন প্রত্যেকটি আইডিওলজি মাপকাঠি একটি তৈরি হয় মাননীয় স্পিকার। কিন্তু আপনি যখন এটাকে বন্ধ করে দিবেন, তখন যেটি হবে মাননীয় স্পিকার, এই আইডিওলজিগুলো কিন্তু প্রিচ হবে কিন্তু আপনার চোখের আড়ালে থাকবে মাননীয় স্পিকার। এটি আরও বেশি প্রবলেমেটিক মাননীয় স্পিকার। আমরা অনেক বিশ্ববিদ্যালয় জানি মাননীয় স্পিকার, সেখানে রাজনীতি টোটালি বন্ধ করে দেওয়া মাননীয় স্পিকার অফিসিয়ালি, এবং এই বিশ্ববিদ্যালয় থেকে মাননীয় স্পিকার বিভিন্ন ধরনের কানাঘোষা শোনা যায়, হয় সেটা সত্য অথবা সেটা মিথ্যা মাননীয় স্পিকার। কিন্তু সত্য বা মিথ্যা যাই হোক, এই যে আবছায়া একটি ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে, এটা কেন মাননীয় স্পিকার? এটি ছাত্র রাজনীতি যদি থাকতো, আমরা বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়তে ছাত্র রাজনীতি দেখছি এবং বিভিন্ন মতাদর্শের রাজনীতি দেখছি মাননীয় স্পিকার। তাদের একটি বড় ভুল যে তাদের মনে হচ্ছে আজকে চাপিয়ে দেওয়া একটি আদর্শই মনে হয় তারা সবসময় এই আদর্শগুলো চর্চা করতে থাকবে। বিষয়টি এরকম নয়। আপনি যখন রাজনীতি করতে দেবেন, তখন বিভিন্ন মতাদর্শগুলো এখানে আপনার চর্চা হতে থাকবে। এখানে মুক্ত চিন্তাধারা জায়গাটাও যেমন তৈরি হবে এবং আইডিওলজি প্রিচ করা জায়গাটিও তৈরি হবে। এখানে যেটি হবে মাননীয় স্পিকার, একটি ফেয়ার প্লে গ্রাউন্ড তৈরি হবে। আপনি আপনার চিন্তাধারাটি প্রকাশ করতে পারবেন, আরেকজন শিক্ষক তার চিন্তাধারাটি প্রকাশ করতে পারবে, এবং রাজনৈতিক দলগুলোকে সঠিক পথে পরিচালনার জন্য এই শিক্ষকগুলো একটি বড় ভূমিকা রাখতে পারবে মাননীয় স্পিকার। এবং তদপক্ষে এই যে ছাত্র রাজনীতিগুলো আপনি রেখে দিচ্ছেন এবং শিক্ষকদের রাজনীতি বাইরে রাখছেন, নিউট্রাল পয়েন্ট অফ জায়গায় রাখছেন মাননীয় স্পিকার, প্রিচ যেহেতু হতে থাকবে, কোন দিকে শিক্ষক কোনভাবে ডাইভার্ট করছে আপনি ট্রেস করতে পারবেন না। কিন্তু এর বিপরীতে যদি আপনি রাজনীতিটি করতে দেন, তাহলে আপনি জানেন যে এই শিক্ষকরা এই ধরনের মতাদর্শে বিশ্বাসী এবং তারা এই মতাদর্শগুলো প্রিচ করে থাকে, এবং এই মতাদর্শ সম্পর্কে জনগণ যখন জেনে থাকবে মাননীয় স্পিকার, রাজনীতি জায়গাটি তৈরি হবে। মাননীয় স্পিকার, তারা একটি খুব বাজে কথা বলেছেন যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনীতি লেজুর ভিত্তি। মাননীয় স্পিকার, এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটি ন্যূনতম প্যারামিটার দেওয়াই আছে যে 3 পয়েন্ট আউট অফ 4 এখানে আপনাকে পেতেই হবে বা এর উপরে আসলে। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ পেশায় কিন্তু সে ব্যবসায়ী হতে পারে, পেশায় সে অন্য জায়গার যে কোনো কর্মজীবী হতে পারে। মাননীয় স্পিকার, এই রাজনীতিবিদ কিন্তু ব্যবসার পাশাপাশি যদি রাজনীতি করতে পারে, একজন শিক্ষক তার শিক্ষকতার পাশাপাশি রাজনীতি করলে সমস্যা কোথায়? এবং সেই ছাত্রটি তার ছাত্র অবস্থায় ছাত্র রাজনীতি করার পাশাপাশি সে 3.5 আপ নাম্বার পেয়ে এসেছে এবং ক্লাসে ফার্স্ট হয়ে পরবর্তী তার যোগ্যতা দিয়ে শিক্ষক হয়েছে, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনার প্রশ্নটি বর্তমান পার্সপেক্টিভে আমার দল ইস্যু ঠিক হোক বা না হোক, যেহেতু লেজুর বৃত্তি আছে, দল যা বলছে সেখানে হা বলছে, সুতরাং 52 মতো পার্সপেক্টিভ আসলে পারে। এই শিক্ষকেরা কি নিউট্রাল কোনো পয়েন্ট থেকে সঠিক কথা বলতে পারবে? মাননীয় স্পিকার, এই জায়গাটাই ভুল। একটা রাজনৈতিক দল, এই ধরনের শিক্ষিত জনগোষ্ঠী যখন তার দলের অন্তর্ভুক্ত হয়, তখন রাজনৈতিক দল দীর্ঘ পরিকল্পনা এবং ক্ষুদ্র পরিকল্পনা এবং
এবং ক্রান্তিকালীন মুহূর্তে এই শিক্ষকদের এবং এই বুদ্ধিজীবীদের সহযোগিতা নিয়ে থাকে মাননীয় স্পিকার, এবং তাদের কাছ থেকে এই জিনিসটি ক্লিয়ার হয়ে যায় যে আমরা এই সিদ্ধান্তগুলো ভালো একটি সিদ্ধান্ত আসে, তাই মাননীয় স্পিকার নিষিদ্ধ করা উচিত। ধন্যবাদ সবাইকে। এরপর যে আমরা গঠনমূলক পর্বের সর্বশেষ বক্তা সরকার দলের সংসদ সদস্যকে আমরা জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর দেওয়ার জন্য। চলে যাচ্ছি মাননীয় স্পিকার বিরোধী দলের উপনেতার বক্তব্যে। তিনি বলেছেন আজকে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে নাকি মাননীয় স্পিকার রাজনৈতিক দল যারা করেন যে শিক্ষকরা তাদের ফেয়ার প্লে গ্রাউন্ডটি রয়েছে মাননীয় স্পিকার। আমরা বলে দিতে চাই মাননীয় স্পিকার সেই ফেয়ার প্লে গ্রাউন্ডটি নেই। কেন মাননীয় স্পিকার সেটি আমার মন্ত্রী বলে গিয়েছেন, কিভাবে বলে গিয়েছেন মাননীয় স্পিকার? আজকে যখন উপাচার্য থেকে শুরু করে মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে এই যে মাননীয় স্পিকার রাজনৈতিক লেজুরবৃত্তি করা বা হচ্ছে মাননীয় স্পিকার যারা সরকার দলে আছেন এই ধরনের মানুষ যখন মাননীয় স্পিকার পদায়িত হচ্ছেন, তখন যারা হচ্ছে বিরোধী দল বা মাননীয় স্পিকার অন্য মত পোষণ করছেন মাননীয় স্পিকার, তারা কিন্তু তাদের বিভাগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে একটি কোণঠাসা অবস্থায় পরিণত হচ্ছেন। এই জায়গা থেকে প্রমাণিত হয় মাননীয় স্পিকার আজকে সেই ফেয়ার প্লে গ্রাউন্ডটি নেই। সরকার দল থেকে আমরা আজকে যেটি প্রমাণ করার চেষ্টা করছি মাননীয় স্পিকার সেটি হচ্ছে আজকে যদি আমরা এই ধরনের রাজনীতিটা তুলে দিই, লেজুরবৃত্তিক রাজনীতিটা তুলে দিই, তাহলে শিক্ষকদের যে মোরাল গাইডেন্সের যে জায়গাটি বা মাননীয় স্পিকার তাদের যে নিউট্রাল পয়েন্ট বা অ্যাপলিটিক্যাল হয়ে কাজ করার যে বিষয়টি সেটি আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করতে পারবেন। তারা বলেছেন মাননীয় স্পিকার সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হতে পারবে না যদি আমরা এই জিনিসটি তুলে দিই। আমাদের ভাষ্যমতে মাননীয় স্পিকার সুষ্ঠু গণতন্ত্রের চর্চাটি হবে। কিভাবে হবে মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আজকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ মর্যাদা বা সর্বোচ্চ বুদ্ধিজীবী হিসেবে দেখি মাননীয় স্পিকার। সেই জায়গা থেকে তিনি যখন কোনো রাজনৈতিক দলের মাননীয় স্পিকার লেজুরবৃত্তি হয়ে কলাম লেখেন মাননীয় স্পিকার বা তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলেন মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে বেরোয় এসে তিনি যখন তাকে মাননীয় স্পিকার গণতন্ত্র যখন সে কুক্ষিগত করবে বা গণতন্ত্রকে যখন সে গলা টিপে হত্যা করার চেষ্টাটি করবে, সেই জায়গায় যখন তিনি তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন যে এখানে গণতন্ত্র মানে হচ্ছে কথা বলার স্বাধীনতাটি দেওয়া, এই জায়গাটি তার দেওয়ার সেই অবস্থানটি সৃষ্টি হবে যখন তার পলিটিক্যাল পরিচয়টি থাকবে না। সেই জায়গাটি থেকে মাননীয় স্পিকার তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে তার সামাজিক সেই মর্যাদাটি থাকার কারণে মাননীয় স্পিকার আজকে আমরা সেই গণতন্ত্রটাকে সমুন্নত রাখতে পারবো। আপনার প্রশ্নটি আমরা দেখেছি আমাদের অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ, সেই তুলনায় আমার পাবলিক ইউনিভার্সিটিতে শিক্ষক রাজনীতি বিদ্যমান, তারপরও এই সকল ইনস্টিটিউশনগুলো কেন মানসম্মত? শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে এগুলো কেন মানসম্মত? ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি যদি একটু অতীত ইতিহাস লক্ষ্য করি মাননীয় স্পিকার, প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে মাননীয় স্পিকার অতীত ইতিহাস এবং তাদের যে মাননীয় স্পিকার ধারাবাহিকতা সেটি প্রাইভেট ইউনিভার্সিটির চেয়ে বেশি, এবং মাননীয় স্পিকার তার যে প্রফেসর বা নাম্বার অফ যে পিপল মাননীয় স্পিকার যারা হচ্ছে এডুকেশনাল স্পেশালিস্ট তারাও বেশি। এই জায়গা থেকে তার জ্ঞানটি বা মাননীয় স্পিকার তার গুণগত অবস্থানটি ভালো। মাননীয় স্পিকার লক্ষ্য করুন আজকে তারা যে কথাটি বলে দেওয়ার চেষ্টা করেছেন যে শিক্ষকরা ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা সড়ক আন্দোলনের কথা বলেছেন, কোটা আন্দোলনের কথা বলেছেন মাননীয় স্পিকার। আমরা দেখেছি মাননীয় স্পিকার শিক্ষকরা এখানে দ্বিধা বিভক্ত, তারা মাননীয় স্পিকার কোটা আন্দোলনে মাননীয় স্পিকার দ্বিধা বিভক্ত অবস্থান নিয়েছেন, তারা সড়ক চাই নিরাপদ সড়ক চাই আন্দোলনে দ্বিধা বিভক্ত অবস্থান নিয়েছেন, শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যেতে বলেছেন মাননীয় স্পিকার। এই দ্বিধা বিভক্তি তাদের কাছে কেন আসলো মাননীয় স্পিকার? কারণ তারা রেজুলেটিভ রাজনীতি করেন, তাই আসলে এই সংসদে এই প্রস্তাবে গৃহীত হওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এ পর্যায়ে আমরা বিরোধী দলীয় সংসদ সদস্যের কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমার কাজকে এই মঞ্চ ফ্লোর প্রদানের জন্য। স্পিকার প্রথমেই আমাদের পিওয়াই এর একটি রিপ্লাই দিয়েছিলেন, সেটি দিয়ে শুরু করছি। তিনি বলছেন যে আজকে এই বিশ্ববিদ্যালয়গুলোর অতি ইতিহাসের কারণে আজকে তার হচ্ছে এত বেশি গ্লোরিফাই। মাননীয় স্পিকার ব্যাপারটা এমনটা না মাননীয় স্পিকার, আজকে যখন ওই যে অতীত ইতিহাসের কথা বলে আজকে আপনি যখন বলেন এটি খাটে না, কারণ বিশ্ববিদ্যালয়গুলোর যে মানের ব্যাপারটি আসে সেটি আসে তাদের প্রত্যেকটি বছরে তার গবেষণার ফলাফল, সে কি পরিমাণ রিসার্চ করছে, তার স্টুডেন্টগুলোর রেজাল্ট কিভাবে হচ্ছে, সে কোন জায়গায় যাচ্ছে, কোন ইনস্টিটিউটে পড়ছে, কয়টা স্টুডেন্ট পিএইচডি নিচ্ছে, এই জিনিসগুলোর উপর। অর্থাৎ আপনি যে জিনিসটি ক্লেম করছেন যে রাজনীতি থাকার কারণে আসলে অতীত ইতিহাসটাই তাকে আজকে গ্লোরিফাই করছে, ব্যাপারটা এমন না। অর্থাৎ সেই জিনিসটিকে ধরে রাখছে, কিসের পাশাপাশি ধরে রাখছে? এই রাজনীতিতে তার থাকা অবস্থায় ধরে রাখছে। এই জায়গাটি ব্যাখ্যা করে গেলাম। এবার আসুন, তারা বলছেন কি আজকে এই ডিন উপাচার্য এই জায়গাগুলো হচ্ছে অনেক বেশি পলিটিক্যাল, যার কারণে হচ্ছে লেজুর ভিত্তির কারণে আজকে এই জায়গাটা হচ্ছে আলটিমেটলি আমার এই ছাত্র রাজনীতি বা শিক্ষক রাজনীতি থাকার কারণে দিন শেষে হচ্ছে জিনিসটি হচ্ছে কলুষিত হচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার দেখুন আজকে অন্য একটি ওয়ার্ল্ডে আমি যদি চিন্তা করি যে আজকে এই ধরনের জিনিসগুলো থাকবে না, একটু যদি আমরা চিন্তা করি 1973 সালের অধ্যাদেশ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়গুলোতে ডিন উপাচার্য সিন্ডিকেট সহ যে কমিটিগুলো থাকে সেগুলো নির্বাচন করা প্রয়োজন হয়। অর্থাৎ নির্বাচন করতে গেলে এখানে একটি প্যানেল ইস্যু আসে, অর্থাৎ নির্বাচনটি আসে যেটি একটি রাজনীতির চর্চা। এই রাজনীতির চর্চাটা যদি আপনি না রাখেন তাহলে আপনাকে আসলে এই উপাচার্য কিংবা ডিনগুলো আসলে কে ঠিক করে দিবে? নিশ্চয়ই ইউজিসি কিংবা মানুষকে শিক্ষা মন্ত্রণালয়। তাহলে ওই জায়গাগুলো থেকে আপনার সরকারিভাবে আরো বেশি লেজুর ভিত্তিক মানুষকে নিয়োগ করার পসিবিলিটিকে বাড়ে কি বাড়ে না মাননীয় স্পিকার?
এই জায়গাটি তারা আজকে দেখিয়ে দিতে ব্যর্থ হয়েছেন। অর্থাৎ মানুষ স্পিকার পরবর্তীতে মানুষকে আমরা যে জিনিসটি দেখাতে চেষ্টা করছি চেক এন্ড ব্যালেন্স, তারা একটি জিনিস বারবার ক্লেম করছে একটা শিক্ষক খুবই আইডল মানুষ স্পিকার, একটা ইউটোপিয়ান একটা ধারণা যে স্টুডেন্টকে সামনে গিয়ে শিক্ষক একটা কথা বললেন স্টুডেন্ট সেটা মেনে নিলেন, এটি কিন্তু আসলে সত্য না। এটাও যদি সত্য হয় আজকে একটা স্টুডেন্টের ক্লাস শুধুমাত্র একটা টিচার নেয় না, অনেকগুলো টিচার নেয়। এই অনেকগুলো টিচার আইডিওলজি অনেক রকম। একটা লাল দলের ক্লাস টিচার যদি ক্লাস নেয় কিছুক্ষণ পর সাদা দলের টিচার দিয়ে ক্লাস নিবে, তারপর মানুষ স্পিকার হচ্ছে নীল দলের টিচার ক্লাস নিবে। অর্থাৎ এই চেক এন্ড ব্যালেন্সটি কিন্তু আমার প্রেজেন্ট সিনারিওতে কিন্তু থাকছে। অর্থাৎ তারা যে জায়গাগুলো নিয়ে কথা বলার চেষ্টা করছে, যে জায়গাগুলোতে ক্লেম করছে সে জিনিসটা আসলে টিকে না। রেদার আমরা আপনাকে যে জিনিসটি দেখিয়েছি আজকে এই জিনিসটি যদি না থাকে, আপনি ছাত্র রাজনীতিকে এক্সিস্টিং পলিসিতে রাখছেন, ফলে এই ছাত্রদের যে কিছু অনৈতিক অবদান, হঠাৎ করে পরীক্ষাটা পিছানো কিংবা মানুষ স্পিকার অন্যান্য যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে একটা পলিটিক্যাল হোল্ড যদি আসলে না থাকে, সেই জায়গা থেকে আসলে আপনি এই যে উপাচার্য হিসেবে কিংবা ডিন হিসেবে আপনি এই জিনিসগুলো মোকাবেলা করতে পারবেন না। তারপর মানুষ স্পিকার আরো যে জায়গাটি ছিল মানুষ স্পিকার বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই কথাটি বলছেন, যে জায়গায় মানুষ স্পিকার একদম চায়ের দোকান থেকে শুরু করে প্রত্যেকটি রন্ধে রন্ধে সাবকন্টিনেন্টের রাজনীতির বিরাজ করে, সেখানে শিক্ষকতার মতো একটি পেশার মধ্যে আপনি যদি রাজনীতিকে সরিয়ে নেন তাহলে মনে করি অন্যান্য পেশাজীবীর থেকে আপনার শিক্ষকতা যে গ্লোরিফাই করার চেষ্টা করছেন সেই জিনিসটা আসলে থাকবে না। তাই আজকে সংসদের প্রস্তাবটি গৃহীত হবে না। ধন্যবাদ মানুষ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এ পর্যায়ে আমরা যুক্তি খণ্ডন পর্বের বক্তব্য শুনবো। প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতাকে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আবারও ফ্লোর দেওয়ার জন্য। তাদের কাছে একটি প্রশ্ন বারবার করেছিলাম, যদি আমি শিক্ষক রাজনীতিটা ছেড়ে দেই বা বাদ দিয়ে দেই তাহলে আমার রাজনৈতিক প্রভাব থাকবে কি থাকবে না। সরাসরি কোনো উত্তর আসেনি মাননীয় স্পিকার। উত্তরটি সরাসরিভাবে মাননীয় স্পিকার থাকবে। কারণ মাননীয় স্পিকার ওই যে আমি যে অভ্যন্তরীণ রাজনীতি থেকে বাদ দিয়ে দিয়েছি সিন্ডিকেটের মেম্বার বা শিক্ষক সমিতির ইলেকশনগুলোতে, এই ইলেকশনগুলোতে কিন্তু তখন রাজনৈতিক দলের প্রভাবে সরাসরি ইলেকশন না হয়ে সিলেকশনটা হবে। এই ক্ষেত্রে কিন্তু অভ্যন্তরীণ একটা বিশৃঙ্খলতা সৃষ্টি হবে, যেটি কিনা মাননীয় স্পিকার তারা সম্পূর্ণভাবে এড়িয়ে যাবে। তারপর মাননীয় স্পিকার 2 নম্বর যে আর্গুমেন্টটি তারা দেওয়ার চেষ্টা করছেন যে শিক্ষকরা নাকি লেজুর বৃত্তি করে বা এই ধরনের আইডিওলজি কলাম পিচ করে, এটা মাননীয় স্পিকার সম্পূর্ণ তাদের একটি ব্যক্তিগত মতামত। আমরা এই ধরনের অনেক শিক্ষকও দেখেছি যারা লাল দল করার পরেও তার লাল দল সমর্থিত রাজনৈতিক দলেরও অভ্যন্তরীণ পলিসি চেঞ্জ করার জন্য কাজ করেছে এবং তাদের এগেনস্টেও কথা বলেছে যে তুমি যে কাজটি করছো এটি আসলে ঠিক না। এই ধরনের নজিরগুলো মাননীয় স্পিকার হয়েছে। অর্থাৎ এই বিষয়টি তাদের একটি অ্যাজাম্পশন শুধুমাত্র লেজুর ভিত্তিক সবসময় করে থাকে, এটি মাননীয় স্পিকার ভুল। তারপর মাননীয় স্পিকার আমাদের কাছ থেকে আমরা একটি আইডিওলজি দিয়েছি, একজন ছাত্র সে শুধুমাত্র লাল দল বা নীল দল এই দুটি আরো অনেক মতাদর্শের শিক্ষকের ক্লাস করে, তার কাছে এই জিনিসটি নেওয়ার সুবিধাটি থাকে সে আসলে কোন দিকে যাবে। এই জিনিসগুলো কিন্তু মাননীয় স্পিকার অনেক বিশ্ববিদ্যালয়ে নেই দেখে ওই শিক্ষকরা বা কোন মতাদর্শগুলো পিচ করছে এটিরও মাননীয় স্পিকার তাদের কাছ থেকে কোনো যুক্তি রিবাটাল ছিল না। নানা ধরনের মতাদর্শ পিচ করতে পারে, ছাত্ররা কোন দিকে যায় এই ধরনের মাননীয় স্পিকার আমরা দেখি রাজনৈতিক চর্চাটার গুরুত্ব ওই জায়গাটি কতটুকু। আমরা বলেছি বারবার, তারা বলেছেন নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার রাষ্ট্রের যখন দরকার হবে তাদেরকে আমি তখন নিয়ে আসবো, কিন্তু একটা রাজনৈতিক চর্চার মধ্যে যখন আপনি থাকবেন তখন এই বিষয়টি আরো গ্লোরিফাই হবে, তখন তাদের মতাদর্শ বা মতামত প্রকাশ করার একটি প্ল্যাটফর্ম থাকবে। কিন্তু যখন আপনি শুধুমাত্র প্রয়োজনের সময় নিয়ে আসবেন তখন আপনার অন্য পেশার যেই নাগরিকরা যে সকল সুবিধাগুলো পাচ্ছে সেই সুবিধাগুলো আপনি তাদেরকে সরাসরি এই সুবিধাগুলো তাদের কাছ থেকে বঞ্চিত করে দিচ্ছেন মাননীয় স্পিকার। তাই আমাদের যে 3টি যুক্তিগুলো ছিল এবং যুক্তিগুলো তারা মাননীয় স্পিকার খণ্ডন করতে পারেনি। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। এ পর্যায়ে আমরা সংসদের সর্বশেষ বক্তা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যুক্তি খণ্ডন শুনব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে পুনরায় ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার প্রথমেই বিরোধী দলীয় নেতা যে প্রশ্নটির কথা বলে গেলেন যে শিক্ষক রাজনীতি ছাড়লে এই যে রাজনীতির প্রভাবটি মানুষকে থাকবে নাকি থাকবে না, আর শিক্ষকতা পেশার যে গ্লোরিফিকেশনটা আছে ওটা কি থাকবে কিনা। মাননীয় স্পিকার আজকে যদি আমরা লক্ষ্য করি আমরা আসলে কি বলতে চেয়েছি, আমরা বলতে চেয়েছি মাননীয় স্পিকার শিক্ষক যখন রাজনীতি ছাড়বেন তিনি আসলে তার যে এলিটিসিজম আছে, তার যে গ্লোরিটা আছে মাননীয় স্পিকার ওই জায়গাটা থেকে আমরা তাকে দিতে চাচ্ছি। আমরা চাচ্ছি তিনি এমন একটি পর্যায়ে যাবেন যেখানে হচ্ছে মাননীয় স্পিকার উনি এথিক্যাল একটা ডিসিশন দিতে পারবেন, উনি সকল দলের ঊর্ধ্বে উঠে গিয়ে একটা এথিক্যাল ডিসিশন দিতে পারবেন মাননীয় স্পিকার। আজকে মাননীয় স্পিকার একটা বড় যে ব্যাপারটি নিয়ে আজকে বিরোধী দল বারবার বলে গিয়েছেন যে শিক্ষকরা হচ্ছে বুদ্ধিজীবী মাননীয় স্পিকার, তাই তারা হচ্ছে মাননীয় স্পিকার তারপরে ছাত্র রাজনীতি থাকার পরে মাননীয় স্পিকার কেন আমরা শিক্ষক রাজনীতি দিতে চাচ্ছি না মাননীয় স্পিকার। আমরা যদি চিন্তা করি মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্ত চিন্তার একটা জায়গা মাননীয় স্পিকার, সেখানে হচ্ছে মাননীয় স্পিকার একজন শিক্ষক যদি বায়াসড হন উনি হচ্ছে মাননীয় স্পিকার যখন শিক্ষা দিবেন মাননীয় স্পিকার উনি ওনার পার্সপেক্টিভ থেকে শিক্ষা দিয়ে যাবেন মাননীয় স্পিকার। তাই আমরা চাচ্ছি এমন একটি জায়গাতে গিয়ে উনি শিক্ষা দিবেন যেখান থেকে উনি সবকিছু তার ছাত্রদেরকে জানাবেন এবং ছাত্ররা যখন ছাত্র রাজনীতি করবে তারা ওই এথিক্যাল জায়গা থেকে রাজনীতিটি
করার সুযোগ পাবে মানুষ স্পিকার। তার মানুষ স্পিকার বলে গিয়েছেন, মানুষ স্পিকার শিক্ষকদের অবদানের কথা, মানুষ বিভিন্ন সময় শিক্ষকদের অবদানের 1969-এর গণ অভ্যুত্থান চূড়ান্ত ভাষা আন্দোলনের কথা বলে গিয়েছেন মানুষ স্পিকার। এই ব্যাপারটি মানুষ স্পিকার প্রথমে আমরা ক্লিয়ার করে দিয়ে গেছি মানুষ স্পিকার, যে কেন মানুষ স্পিকার 90 পূর্ববর্তী সময়ের সাথে কেন 90 পরবর্তীর সময়টা আমরা মেলাতে পারবো না মানুষ স্পিকার, কারণ ওই সময়ের যে রাজনৈতিক প্রেক্ষাপট আর আজকের রাজনৈতিক প্রেক্ষাপট মানুষ স্পিকার সম্পূর্ণ ভিন্ন মানুষ স্পিকার। আজকে যদি মানুষ স্পিকার বিরোধী দলের কথা চিন্তা করি মানুষ স্পিকার, বিরোধী দল আসলে কেন শিক্ষক রাজনীতি মানুষ স্পিকার আমরা নিষিদ্ধ করবো না মানুষ স্পিকার, সেই জায়গাটি মানুষ স্পিকার ক্লিয়ার করে যেতে পারেননি মানুষ স্পিকার। কিন্তু আমরা আজকে যে সমস্যাগুলো দেখে গিয়েছি মানুষ স্পিকার, এই সমস্যাগুলো থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, এই শিক্ষক রাজনীতি হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে ধরনের সমস্যা রয়েছে এবং আমরা যে আলটিমেট গোলের কথা বলছি যে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার মান উন্নয়ন করা, সেই জায়গাটিতে যদি আমরা পৌঁছতে চাই মানুষ স্পিকার, তাহলে অবশ্যই মানুষ স্পিকার শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাই মানুষ আশা করি এই বিষয়টি সংসদে গৃহীত হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। দর্শকের মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আজকের এই সংসদের অধিবেশন। আমরা ফিরছি একটি ছোট্ট বিরতির পরে। বিরতির উপরে থাকছে ফলাফল। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিতর্ক আয়োজনে। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এ পর্যায়ে এ বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম সরকারি দল এবং বিরোধী দলের মধ্য থেকে। এ পর্যায়ে ফলাফল ঘোষণার পালা। আমাদের কাছে ফলাফল চলে এসছে, আমরা ফলাফল শুনবো। তবে তার আগে আজকের এই বিতার্কিকদের এই বিতর্ক নিয়ে যে মূল্যায়নটি সেটি শুনবো আমাদের বিশেষ বিচারক মঞ্জুল হাসান বুলবুল, প্রধান সম্পাদক 21 টেলিভিশন, তার কাছ থেকে। ধন্যবাদ সম্মানিত স্পিকার, সম্মানিত তার্কিকবৃন্দ। আমি সূচনা বক্তব্যে যেটি বলেছিলাম যে 45 বছর আগে যখন এই 1973-এর অর্ডিন্যান্সটি জারি হয়েছিল, আমার ধারণা তখন শুধুমাত্র রাজনীতিক এবং শিক্ষকদের আলোচনার প্রেক্ষিতে আইনটি হয়েছিল। আজকে যদি আইনটি নিয়ে আবার আলোচনা হয়, আমি নিশ্চিতভাবেই প্রত্যাশা করব এই তরুণ শিক্ষার্থীদের সেখানে অংশীদার বা অংশীজন হিসেবে গ্রহণ করতে হবে। তাতে একটা গুণগত মৌলিক পরিবর্তনের জায়গায় আমরা যেতে পারব। প্রস্তাবনায় একটি জায়গায় একটু অনিশ্চয়তার জায়গা ছিল, সেটি হচ্ছে এই সংসদ বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করবে। বলা হয় না যে দলীয় রাজনীতি নিষিদ্ধ করবে। এটি হচ্ছে প্রস্তাবনার মানে ফাঁকের জায়গাটি। তো এই শিক্ষকরা দলীয় রাজনীতি করবেন কি না বা রাজনৈতিক চেতনাগত জায়গা থেকে সরে আসবেন কি না, এটা সারা পৃথিবীতে বিতর্ক আছে। কিন্তু আজকের আলোচনা থেকে একটা ধারণা পাওয়া গেল যে আমাদের শিক্ষার্থীরা কীরকম ভাবেন। আমি উভয় পক্ষের সরকারি দল এবং বিরোধী দলের তার্কিক যারা, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারা চেষ্টা করেছেন তাদের সমস্ত যুক্তিগুলো উত্থাপন করার জন্য, এবং এই বিষয়ে কোনোই সন্দেহ নাই যে এই সমস্ত তথ্য যুক্তিগুলিকে নিয়ে ভাববার সুযোগ নেই, ভাববার অবকাশ নেই। এগুলি নিয়ে ভাববার যথেষ্ট অবকাশ আছে। যদি কখনো এই বিষয় নিয়ে জাতীয় নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হয়, নিশ্চয়ই এই তরুণদের মতামত সেখানে প্রতিফলিত হবে। এইখানকার বিচারক, নেপথ্যের বিচারক, সবার বিচারকের নম্বরের প্রেক্ষিতে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন বিরোধী দলীয় উপনেতা, অভিনন্দন জানায়। বিজয়ী দল হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, 5-0 পয়েন্টে বিরোধী দল বিজয়ী হয়েছে। আমি বিজয়ী এবং বিরোধী দল এবং সরকারি দল মাননীয় স্পিকার আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের এই আয়োজন। অভিনন্দন বিজয়ী দলকে এবং অভিনন্দন বিজিত দলকে। সবাইকে সাদর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।